বন্ধুরা, সাল 2025-এর গুরুত্বপূর্ণ সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো নিয়ে আজকের ক্লাসে তোমাদেরকে নিয়ে চলে এসেছি। টোটাল আজকের ক্লাসে 121টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যেটা আমাদের 2025-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে সমস্ত কিছু ইনক্লুড করা রয়েছে, যেমন স্পোর্টস, অ্যাওয়ার্ড, গুরুত্বপূর্ণ আমাদের স্কিম, এছাড়া আমাদের যে গুরুত্বপূর্ণ মিলিটারি এক্সারসাইজ অর্থাৎ যুদ্ধ অভ্যাস রয়েছে। এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসটিতে। টোটাল 121টি প্রশ্নের সংখ্যা রয়েছে, আর 121টি তোমাদের আপকামিং এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, সিজিএল, সিএইচএসএল নতুন এক্সাম 2026-এর, এছাড়া রেলওয়ের এনটিপিসি, আরপিএফ, এএলপি টেকনিশিয়ান সমস্ত এক্সামের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, তাদের জন্য তো অ্যাওয়ার্ড থেকে প্রশ্ন আসবেই, স্পোর্টস থেকে প্রশ্ন আসবেই, আর এখানে যা প্রশ্ন নেওয়া হয়েছে ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে সবকটাই প্রায় কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যারা যারা আজকের ক্লাসটি দেখছো শেষ পর্যন্ত কিন্তু দেখবে। ভিডিও শুরু করছো মানে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেই করবে। টোটাল 121টা প্রশ্ন নিয়েছি, মানে একটা প্রশ্নও যেন মিস না হয়। মানে টোটাল বাছাই করে করে টোটাল এক বছরে কত প্রশ্ন হতে পারে এই সমস্ত প্রশ্ন কিন্তু বাছাই করে 121টা প্রশ্ন এনেছি, যেগুলো কিন্তু একদম মোস্ট ভ্যালুয়েবল প্রশ্ন একদম। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। অবশ্যই তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা যারা ক্লাস দেখছো, এবং একটা লাইক করে দেবে এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখবে। আর তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, চলো শুরু হচ্ছে প্রথম প্রশ্ন আজকের। আইপিএল 2025-এর ফাইনাল ম্যাচে কে প্লেয়ার অফ দ্য ম্যাচ খেতাবটি জিতে নিয়েছে? তো এখানে চারটে অপশান দেওয়া রয়েছে, অবশ্যই রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, ক্রুনাল পান্ডিয়া। অপশান নাম্বার এ, ক্রুনাল পান্ডিয়া, তিনি আইপিএল 2025-এর ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ খেতাব জিতে নিয়েছেন। চলো পরবর্তী প্রশ্নে আসি। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, আজকের ক্লাসে কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন নেওয়া হয়েছে, শুধু একটা টপিককে আমরা বাদ রেখেছি ইচ্ছা করেই, সেই টপিকটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। কারণ অ্যাপয়েন্টমেন্টের ক্লাস আমরা আলাদা করে নেব, সেটা খুব সম্ভবত তোমাদের 2 দিন পরে তোমরা কিন্তু এই ক্লাসটি পেয়ে যাবে। ঠিক আছে, একদম 2024-এর নতুন আপডেটেড কন্টেন্ট। পরের প্রশ্ন, আইপিএল 2025-এ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কার জিতে নিয়েছেন কে? তো এখানে অপশান চারটে রয়েছে। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কিন্তু হয়ে যাচ্ছেন আইপিএল 2025-এ সূর্যকুমার যাদব। অপশান নাম্বার বি, সূর্যকুমার যাদব মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আইপিএল 2025-এ। পরবর্তী প্রশ্ন আছে, আইপিএল 2025-এ কে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কারটি জিতে নিয়েছে? তো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার জিতে নিয়েছেন কে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে সূর্যকুমার যাদব, তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার জিতে নিচ্ছেন। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে 100 রান করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান কে রয়েছেন? অত্যন্ত ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন, অলরেডি এটা পরীক্ষায় চলেও এসেছে। তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 100 রান করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হয়ে যাচ্ছেন বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশী, তিনি কিন্তু অপশান নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, সবথেকে 100 রান করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান। পরের প্রশ্ন আছে, সম্প্রতি কাকে ভারতের সর্বোচ্চ বৈজ্ঞানিক সম্মান বিজ্ঞান রত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে? অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটাও, কারণ বিজ্ঞান রত্ন পুরস্কার কিন্তু দেওয়া হয়েছে সম্প্রতি কাকে? রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অপশান নাম্বার এ, জয়ন্ত বিষ্ণু নালিকর। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন আছে, কাকে 2025 সালের শাস্ত্রীয় যে রামানুজন পুরস্কারে ভূষিত করা হবে? তো এটা কিন্তু অলরেডি হয়েছে, তো রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? আলেকজান্ডার স্মিথ। আলেকজান্ডার স্মিথকে 2025-এর শাস্ত্র রামানুজন পুরস্কারে ভূষিত করা হয়েছে। নেক্সট প্রশ্ন আছে, 2023 সালের জন্য কাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়েছে? তো এখানে এটাও হয়েছে আমাদের, অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে 2023 সালের জন্য, যেটা কিন্তু সম্প্রতি দেওয়া হয়েছে। অবশ্যই 2023 মানে ভাববে না যে 2023 সালে কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে, অবশ্যই এটা কাকে দেওয়া হয়েছে? মোহনলাল। অপশান নাম্বার বি, মোহনলালকে কিন্তু দেওয়া হয়েছে। এছাড়া এর আগেরটা যেটা পেয়েছিলেন তিনি কে ছিলেন? অবশ্যই এর আগের যে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। পরবর্তী প্রশ্ন আছে, রমন ম্যাগসেসে পুরস্কার জেতা প্রথম ভারতীয় সংস্থা কোনটি? অত্যন্ত ইম্পর্টেন্ট এটা প্রশ্ন, অলরেডি পরীক্ষায় কিন্তু চলে এসেছে। তো রমন ম্যাগসেসে পুরস্কার জেতা প্রথম ভারতীয় সংস্থা হয়ে যাবে এডুকেটেড গার্লস। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। তোমরা যারা যারা আজকের ক্লাসটি দেখছো, একটা প্রশ্ন কিন্তু বারবার বলছি, মিস কিন্তু কেউ করবে না। চলো পরের প্রশ্ন দেখি। 2024 সালে 34তম ব্যাস সম্মানে ভূষিত হয়েছেন কে?
অপশানগুলো ভালো করে দেখো, সঠিক অ্যান্সার হয়ে যাবে সূর্যবালা। সূর্যবালা তিনি কিন্তু 34তম ব্যাস সম্মানে সম্মানিত হয়েছেন 2024-এর, যেটা কিন্তু 2025-এ কিন্তু তিনি জিতে নিয়েছেন। কন দেশ কি নিবাসী বেনু কি ডায়েরিতে। পরবর্তী প্রশ্ন, কাকে কালিদাস সম্মান পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। তো কালিদাস সম্মান যেটা কিন্তু দেওয়া হয় কোন রাজ্যের তরফ থেকে, অবশ্যই মধ্যপ্রদেশ গভর্নমেন্ট কিন্তু প্রদান করে থাকে এই কালিদাস সম্মান, এটাও পরীক্ষায় এসেছে। তো কালিদাস সম্মান যেটা কিন্তু পেয়ে যাচ্ছেন কি গঞ্জিভা রঘুপতি ভাট। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাকেই কিন্তু কালিদাস সম্মানে নির্বাচিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, চন্দ্রবাবু নাইডু নিচের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন। অবশ্যই যেগুলো তোমাদের লেটেস্ট একদম নতুন কিন্তু আপডেট হয়েছে, যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে বা যে কোনো রাজ্যের গভর্নর হতে পারে, তো সেইগুলোই কিন্তু তোমাদের আলোচনা করা হবে। তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে চন্দ্রবাবু নাইডু। তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, অবশ্যই অন্ধ্রপ্রদেশের। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের কাকে কেরালার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো কেরালার নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন যার নাম রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। অপশান নাম্বার এ রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার নতুন কেরালা রাজ্যের রাজ্যপালে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে, প্রফুল্ল প্যাটেলকে নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য অতিরিক্ত দায়িত্ব অর্থাৎ অ্যাডিশনাল চার্জ দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে প্রফুল্ল প্যাটেল তিনি কিন্তু নতুন অ্যাডিশনাল চার্জে রয়েছেন লাক্ষাদ্বীপের। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সিএইচ বিজয় শঙ্করকে সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো সিএইচ বিজয় শঙ্করকে মেঘালয় রাজ্যের নতুন রাজ্যপাল রূপে এখানে নিযুক্ত করা হয়েছে। অবশ্যই অপশান নম্বর ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আছে, তোমাদের যদি মনে হয় স্পিডটা একটু বেশি বা কম হয়ে যাচ্ছে, তোমরা নিজের মতো অ্যাডজাস্ট করে নেবে। পরের প্রশ্ন, রাজস্থানের রাজ্যপাল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি হরিভাউ কিষাণ রাও বাগড়ে। তাকেই নিযুক্ত করা হয়েছে রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে। পরবর্তী প্রশ্ন, অসীম কুমার ঘোষকে নিচের কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়েছে। তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অসীম কুমার ঘোষ, তিনি নতুন হরিয়ানা রাজ্যের গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে, ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে অভিষেক বচ্চনের সাথে যৌথভাবে কে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন। তো অপশান 4টে রয়েছে, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। আর তা তোমাদের সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, নতুন বছরের জন্য আমরা তোমাদের কিন্তু যে গুরুত্বপূর্ণ কিছু পিডিএফ বা আমরা নোটস যেগুলো প্রোভাইড করি, তার উপর কিন্তু তোমাদের কিছু মাত্রায় ডিসকাউন্ট কিন্তু আমরা প্রোভাইড করছি। আর এই ডিসকাউন্টটা কিন্তু তোমরা নতুন বছরের জন্য মোটামুটি 7ই জানুয়ারি পর্যন্ত কিন্তু এই ডিসকাউন্টের যে অফার রয়েছে সেটা কিন্তু তোমরা পাবে। কোন কোন বিষয়ের ওপর সেই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই। যদি তোমাদের এই সমস্ত পিডিএফগুলোর প্রয়োজন হয়, অবশ্যই তোমরা এই নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, এই নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর এখানে যে সমস্ত পিডিএফগুলো দেওয়া হচ্ছে সেগুলো সমস্ত এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে। তোমাদের যদি মনে হয় যেগুলো আমাদের প্রয়োজন মনে হয়, তাহলে কিন্তু তোমরা বেশি দেরি করবে না, 7ই জানুয়ারির মধ্যেই নিয়ে রাখার চেষ্টা করবে। কারণ পরবর্তীতে তোমাদের যে অরিজিনাল প্রাইস তোমরা যেটা দেখতে পাচ্ছ, সেই অরিজিনাল প্রাইসে কিন্তু তোমাদের তখন নিতে হবে 7ই জানুয়ারির পর থেকে। এখানে অফার কী কী দেওয়া হচ্ছে, এনটিপিসি 2020-21 প্রশ্ন, যেখানে টোটাল 133টা শিফটের 5000 প্লাস জিকে কোয়েশ্চেন রয়েছে। আর আমরা যা যা প্রোভাইড করছি সবই কিন্তু জিকে কোয়েশ্চেন এবং কারেন্ট অ্যাফেয়ার্স। আর এখানে টোটালটা তোমরা আগে তোমরা 99 পেতে এখন 89-এর মধ্যে পেয়ে যাবে। এছাড়া 2024-25-এর যে গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সামটা হয়েছে, যেখানে গ্র্যাজুয়েট লেভেলের যে 47টি শিফটের, এখানে কিন্তু তোমরা শিফট ওয়াইজ নয় সাবজেক্ট ওয়াইজ কিন্তু পাবে পিডিএফটা, ঠিক আছে। এটাও কিন্তু 89 টাকার মধ্যে পাবে। আর যদি দুটো একসাথে নাও সেক্ষেত্রে কিন্তু তোমরা পেয়ে যাবে এটা 175 টাকার মধ্যে। পরবর্তী রয়েছে, যারা সামনেই এসএসসি জিডি কনস্টেবল এক্সাম দিতে যাচ্ছ 2024 এবং 2025-এর জিডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন অবশ্যই পড়ে যাবে বাংলা ভাষায়। এটা তোমাদের কিন্তু করা আছে, শিফট ওয়াইজ দেওয়া রয়েছে। তোমরা আলাদা করে নিলে 39 টাকার মধ্যে পাবে এবং 100-তে নিলে 75 টাকার মধ্যে কিন্তু দুটো পিডিএফ পেয়ে যাবে, যেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ প্রিভিয়াস ইয়ার পেপার মানেই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এছাড়া রয়েছে আরপিএফ এসআই, যেটা কিন্তু তোমরা 29 টাকার মধ্যে পেয়ে যাবে। রেলওয়ে বায়োলজি লাস্ট 10 বছরের সলিউশন করা আছে বায়োলজির, যেটা 49 টাকার মধ্যে পাবে, এবং কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, যেটা তোমরা 105 টাকার মধ্যে পেয়ে যাবে।
এছাড়া কমপ্লিট স্ট্যাটিক জিকে তোমরা যে কোনো এক্সাম দাও, হিস্ট্রি এবং স্ট্যাটিক জিকে এই দুটো পিডিএফ কিন্তু অবশ্যই নিয়ে রাখবে, কারণ যা প্রশ্ন আসবে তোমাদের যে কোনো এক্সামে, এমনকি সামনেই তোমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে, সেখানে কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। এছাড়া কমপ্লিট আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এখনও পর্যন্ত বেস্ট আমরা প্রোভাইড করি। তো তোমরা যদি 2025-এরটা প্রয়োজন হয় তাহলে 2025-এ 20 টাকা পার মান্থ রয়েছে। তোমরা এক্ষেত্রে কিন্তু এখন অফার প্রাইসে তোমরা যেটা পাবে 199 টাকার মধ্যে টোটাল 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। এছাড়া 2024-এরটা যদিও প্রয়োজন নেই এখন, আর তোমাদের যদি করার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা সেটা 49 টাকার মধ্যে নিতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু নমুনা। এখানে নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখতে পাচ্ছ এবং এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে, যেগুলো তোমাদের এক্সামে আসে, সেটা এসএসসি হোক, রেল হোক, আমাদের রাজ্যের এক্সাম হোক না কেন। তো এই সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, যেগুলো তোমাদের এখানে ডিটেলস দেওয়া আছে। তো এখানে টোটাল মোটামুটি প্রতি মাসে 450-এর কাছাকাছি কোয়েশ্চেন রয়েছে। খুব একটা তোমাদের কম প্রশ্ন নেই, অনেক প্রশ্নই দেওয়া আছে। তার কারণ হচ্ছে এখানে প্রিলিমস এবং মেন্স, সেটা এসএসসির হোক বা রেল হোক বা আমাদের রাজ্যের হোক, সব কিছুই কিন্তু কভার হয়ে যাবে এখান থেকেই। এছাড়া কমপ্লিট যে স্ট্যাটিক জিকে রয়েছে, যেখান থেকে প্রতিটা পরীক্ষায় প্রশ্ন আসবে। তো এখানে টোটাল 120টার ওপর টপিক রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট এক্সামের জন্য। এছাড়া এখানে আমাদের সংবিধান থেকেও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু টোটাল 126টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে। আমাদের সমস্ত পিডিএফ কিন্তু কালার করা আছে এবং প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া রয়েছে, তোমরা প্রিন্টও করতে পারবে, তোমাদের কারো কোনো সমস্যা হবে না। এবং সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে, যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা যেটা দেখছো এটা হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্ন, তা আবার সাবজেক্ট ওয়াইজ টোটাল যে সমস্ত প্রশ্ন উত্তর ভূগোল থেকে রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এইভাবে টোটাল 18টা টপিকের ওপর ভিত্তি করে কিন্তু এই পিডিএফটা তৈরি করা আছে। বাংলা ভাষায় কোনো সমস্যা যাতে তোমাদের না হয়, টোটাল পিডিএফটাই কিন্তু দেওয়া রয়েছে, এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এছাড়া কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি তো রয়েছে, যেখানে প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারতকে খুব সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে পরপর। এখানে সিকোয়েন্স অনুসারে কিন্তু এটা সাজানো রয়েছে। আমাদের যে ক্রোনোলজি রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রিতে, যেরকম সাল অনুযায়ী পরপর যেটা চলে, তো সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে সেইভাবে। আর সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে আমরা প্রোভাইড করার চেষ্টা করেছি, যেগুলো এক্সামে অলরেডি চলে এসেছে এবং আগামী দিনে আসতে যাচ্ছে। শেষের দিকে ওয়ান শট টাইপের কিছু প্রশ্ন উত্তর রয়েছে, যেগুলো পড়ে গেলে আমাদের রাজ্যের এক্সামে তো ডাইরেক্ট এখান থেকে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। সুতরাং অফার তোমাদের 7 তারিখ পর্যন্ত চলছে, 7ই জানুয়ারি পর্যন্ত। এর পরবর্তী যদি কেউ ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা অরিজিনাল প্রাইসে কিন্তু তখন নিতে হবে তোমাদের। চলো যাই হোক, পরবর্তী আমাদের প্রশ্নে আসি। 70তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে অভিষেক বচ্চনের সাথে যৌথভাবে কে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন? আমার মনে হয় তোমরা এতক্ষণে অ্যান্সারটা পেয়েছো। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কার্তিক আরিয়ান, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে আসি। 70তম ফিল্মফেয়ার পুরস্কারে কাকে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার দেওয়া হয়েছে? তো এখানে কিন্তু আমাদের শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার দেওয়া হয়েছে 70তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে। সেক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে আলিয়া ভাট, অপশান নাম্বারে আলিয়া ভাট এখানে জিতে নিয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার। পরের প্রশ্ন। 2025 সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছেন কোনটি? তো এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে লাপাতা লেডিস, অপশান নম্বরে লাপাতা লেডিস এটা কিন্তু জিতে নিয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার 2025-এ, শ্রেষ্ঠ ফিল্মে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। 2025 সালের ফিল্মফেয়ার যে অ্যাওয়ার্ড রয়েছে সেখানে শ্রেষ্ঠ পরিচালক এর পুরস্কার জিতে নিয়েছেন কে? তো শ্রেষ্ঠ পরিচালক কিন্তু জিতে নিয়েছেন ফিল্মফেয়ারে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা অপশান নম্বর ডি কিরণ রাও, অপশান নম্বর ডি কিরণ রাও, তিনি কিন্তু এটি জিতে নিয়েছেন শ্রেষ্ঠ পরিচালক। সম্প্রতি লঞ্চ হওয়া খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এর মাস্কট এর নাম কি? তো খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 এর মাস্কটের নাম হয়ে যাবে গজ সিংহ, অপশান নম্বরে গজ সিংহ এটা হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেমের 2025-এর মাস্কট। পরের প্রশ্ন। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এর স্বর্ণ পদক জিতে অলকা সিং কোন রাজ্যের প্রথম মহিলা হলেন? অর্থাৎ খেলো ইন্ডিয়া ইউথ গেমসে তিনি স্বর্ণপদক জিতছেন, যার নাম অলকা সিং, ইনি কোন রাজ্য থেকে বিলং করছেন? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে বিহার থেকে তিনি বিলং করছেন। পরের প্রশ্ন। নীতিশ কুমার সম্প্রতি কতবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন বা নিযুক্ত হয়েছেন? তো অবশ্যই বিহারের নতুন চিফ মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন নীতিশ কুমার, তিনি এই নিয়ে টোটাল 10বার তিনি কিন্তু নিযুক্ত হলেন বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে। পরের প্রশ্ন আছে। আচার্য দেবব্রত কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন সম্প্রতি?
তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আচার্য দেবব্রত বা দেবব্রত, যেটা কিন্তু ইংলিশে উচ্চারণ হয় তোমাদের। তো এটা কিন্তু তিনি মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। অবশ্যই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে প্রতিটা প্রশ্ন, কেউ স্কিপ করবে না এবং সকলে একটা করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে অবশ্যই তোমাদের সকল বন্ধুদের সাথে। পরের প্রশ্ন, সম্প্রতি অশোক গজপতি রাজুকে কোন রাজ্যের 22তম রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো এখানে অপশান দেখো, অশোক গজপতি রাজুকে 22তম রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে গোয়া রাজ্যের, ভারতের গোয়া রাজ্যের নতুন রাজ্যপাল হয়েছেন অশোক গজপতি রাজু। পরবর্তী প্রশ্ন আছে, কবিন্দর গুপ্তাকে সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো কাকে করা হয়েছে উপরাজ্যপাল? কবিন্দর গুপ্তাকে। তাহলে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের? অবশ্যই লাদাখের, ইউনিয়ন টেরিটরি লাদাখের কিন্তু নতুন এখানে উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন কবিন্দর গুপ্তা। পরবর্তী প্রশ্ন আমাদের যেটা রয়েছে, অজয় কুমার ভাল্লা তিনি নিচের কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন? তো অজয় কুমার ভাল্লা তিনি বর্তমানে নিযুক্ত রয়েছেন ভারতের নাগাল্যান্ডের গভর্নর পদে। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, মোহাম্মদ আরিফ কোন রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন? তোমরা ভাববে না যে এতগুলো রাজ্যপাল, টোটাল কিন্তু প্রায় 10 থেকে 12টা রাজ্যের কিন্তু রাজ্যপাল নতুন নিযুক্ত হয়েছেন, আর তাদের প্রতিটা কিন্তু নাম আমাদের পড়ে যেতে হবে, কারণ আমরা শুধু এসএসসির এক্সাম দেবো না বা রেলের এক্সাম দেবো না, আমরা সমস্ত এক্সামই দেবো। আর আমাদের কিন্তু বিশেষ করে রেলের যে এডুকেটিভ প্যাটার্নকে আমরা তো যদি একটু ভালো করে ফলো করি, আমি কিন্তু বলবো না কোন প্রশ্ন আসছে বা আসছে না, কিন্তু তারা কিন্তু রাজ্যপাল থেকে প্রশ্ন করছে, ঠিক আছে, যেটা চোখে পড়েছে। তো যাই হোক, এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার হবে মোহাম্মদ আরিফ তিনি কোন রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন? বিহারের। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কাকে সম্প্রতি মিজোরাম রাজ্যের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজয় কুমার সিং। বিজয় কুমার সিংকে মিজোরাম রাজ্যের নতুন রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। পরবর্তী আছে, আসাম রাজ্যের নতুন রাজ্যপালের নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে লক্ষ্মণ প্রসাদ আচার্য। লক্ষ্মণ প্রসাদ আচার্য তিনি বর্তমানে রয়েছেন আসাম রাজ্যের নতুন গভর্নর পদে। পরের প্রশ্ন আমরা চলে আসব, গভর্নর আমাদের এই পর্যন্ত ছিল, এরপর আমরা দেখব গুরুত্বপূর্ণ আমাদের যে সমস্ত টুর্নামেন্ট বা স্পোর্টস রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, যেগুলো তোমাদের এক্সামে 100% আসবে, ঠিক আছে। ফার্স্ট প্রশ্ন রয়েছে, 2025 সালের অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা একক অর্থাৎ ওমেন্স সিঙ্গেলসে শিরোপা জিতে নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেন্সে কে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ম্যাডিসন কিজ। ম্যাডিসন কিজ তিনি অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের একক শিরোপা তিনি জিতে নিয়েছেন। পরের প্রশ্ন আছে, নিচের মধ্যে কে 2025 সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের একক শিরোপা জয়লাভ করেছেন কে? তো এখানে ভালো করে লক্ষ্য করো অপশানগুলো সব। তো রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে 2025-এ অস্ট্রেলিয়ান ওপেন জিতছেন, তাও আবার পুরুষদের একক সিঙ্গেলসে, যেটার নাম জ্যানিক সিনার। জ্যানিক সিনার তিনি কিন্তু এখানে জিতে নিয়েছেন পুরুষদের সিঙ্গেলসে। পরের প্রশ্ন, কোকো গফ কোন দেশের বাসিন্দা যিনি সম্প্রতি অনুষ্ঠিত ফ্রেঞ্চ ওপেন 2025-এর টেনিস টুর্নামেন্টে মহিলাদের একক শিরোপা জিতে নিয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমেরিকা। অপশান নাম্বার বি আমেরিকার। কোকো গফ কোন দেশের? আমেরিকার। কোনটা জিতছেন? ফ্রেঞ্চ ওপেন 2025-এর মহিলাদের সিঙ্গেলসে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, ফ্রেঞ্চ ওপেন 2025 টেনিস টুর্নামেন্টে এখানে পুরুষদের একক শিরোপা কে জিতছেন? তো প্রতিটা কিন্তু ইম্পর্টেন্ট। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কার্লোস আলকারাজ। অপশান নাম্বার এ, ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষদের একক শিরোপা জিতে নিচ্ছেন কার্লোস আলকারাজ। তোমাদের যে কটা তোমাদের টেনিস টুর্নামেন্ট বা উইম্বলডন যেগুলো রয়েছে না, ফ্রেঞ্চ ওপেন, আমাদের উইম্বলডন, তারপরে তোমাদের রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন, ঠিক আছে, এই সমস্ত টুর্নামেন্টগুলো কিন্তু তোমাদের দেখে রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। ইউএস ওপেন রয়েছে, এগুলো সেখানে পুরুষদেরও দেখবে সিঙ্গেলস এবং মহিলাদেরও সিঙ্গেলস। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে 2025 সালের উইম্বলডন মহিলা একক শিরোপা জিতে নিয়েছেন? সব কিছুই এখানে কিন্তু কভার করে দিয়েছি, একটাও যাতে মিস না হয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে ইগা স্ওয়াটেক। তিনি অপশান নাম্বার বি যেটা রয়েছে রাইট অ্যান্সার, তিনি এখানে উইম্বলডনের মহিলা একক শিরোপা জিতে নিয়েছেন 2025-এ। এবার আমরা দেখে নেব 2025-এর উইম্বলডন পুরুষ একক কে জিতে নিচ্ছেন, ঠিক আছে। তো রাইট অ্যান্সার কোনটা হবে ভালো করে দেখো অপশানগুলো যদি দেখো, তো কার্লোস আলকারাজ অপশান নাম্বার সি যেটা রয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে, তিনিই কিন্তু উইম্বলডন পুরুষদের একক শিরোপা জিতে নিচ্ছেন।
চলো পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে 2025 সালের ইউএস ওপেন মহিলা একক শিরোপা কে জিতছেন? সঠিক অ্যান্সার অ্যারেনা সাবালেঙ্কা। অপশান নাম্বার এ, তিনি ইউএস ওপেন মহিলাদের একক শিরোপা জিতছেন। এছাড়া রয়েছে ইউএস ওপেন পুরুষদের একক শিরোপা, সেটা কি জিতে নিচ্ছেন? তো এক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে যে শিরোপা রয়েছে সেটা এই কার্লোস আলকারাজই কিন্তু জিতে নিয়েছেন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি এবার। ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবে সকলে। পরের প্রশ্ন, কোন দল মহিলা প্রিমিয়ার লিগ 2025 অর্থাৎ WPL এর কথা আমরা বলছি, ওমেন্স প্রিমিয়ার লিগ, যেমন আমাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ রয়েছে ঠিক সেরকম ওমেন্স প্রিমিয়ার লিগ রয়েছে। আর এখানে এই খেতাবটি 2025-এ জয়লাভ করেছেন কোন টিম? সঠিক অ্যান্সার হয়ে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স। WPL এর এখানে কিন্তু চ্যাম্পিয়ন রয়েছেন 2025-এ। এবার দেখব 2025-এর ওমেন্স প্রিমিয়ার লিগের কততম সংস্করণ খেলাটি হয়েছিল। তো এবার যেটা হয়েছিল সেটা হচ্ছে তৃতীয় এডিশন, থার্ড এডিশন কিন্তু হয়েছিল, তৃতীয় সংস্করণ। মহিলাদের প্রিমিয়ার লিগে 2025-এর খেলোয়াড় কোন খেলোয়াড় এখানে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন? তো অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন কে? অপশানগুলো দেখো, রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে ন্যাট সাইভার ব্র্যান্ড, তিনি কিন্তু অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন এই ওমেন্স প্রিমিয়ার লিগে। পরের প্রশ্ন এবার দেখব আমরা পার্পেল ক্যাপ। তো পার্পেল ক্যাপ কে জিতে নিয়েছেন এই WPL-এ? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যামেলিয়া খের। অ্যামেলিয়া খের তিনি কিন্তু জিতে নিয়েছেন পার্পেল ক্যাপ, যেটা কিন্তু ওমেন্স প্রিমিয়ার লিগ 2025-এ। দুটো ইম্পর্টেন্ট, দেখে রাখবে। পরের প্রশ্ন, ওমেন্স প্রিমিয়ার লিগ 2025-এ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, এই পুরস্কারটি জিতে নিয়েছেন কে? তো অপশানগুলো একটু ভালো করে দেখলে আমরা লক্ষ্য করব যে কিন্তু তোমাদের অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছিল, যার নাম ন্যাট সাইভার ব্র্যান্ড, তিনি কিন্তু এখানে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার টুর্নামেন্ট পুরস্কারটিও কিন্তু জিতে নিয়েছেন। ঠিক আছে, তো অপশান নাম্বার ডি রাইট অ্যান্সার হবে এটা। এবার আমরা দেখব ওমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার জিতে নিয়েছেন কে? প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, একটাও বাদ দেবে না কেউ। ঠিক আছে, তো এখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার জিতে নিয়েছেন ওমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে, রাইট অ্যান্সার হয়ে যাবে হরমনপ্রীত কৌর। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন আছে, WPL-এ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার জিতে নিয়েছে কে? অপশানগুলো ভালো করে দেখো, এখানেও কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে এই অপশান নাম্বার বি, ন্যাট সাইভার ব্র্যান্ড, তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারও জিতেছেন। ঠিক আছে, অনেকগুলো পুরস্কার তিনটে জিতে নিয়েছেন। পরের প্রশ্ন, কোন দল IPL 2025-এর খেতাব জিতে নিয়েছে? এটা তো সকলেই জানো তোমরা। তো রাইট অ্যান্সার হয়ে যাবে RCB, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অপশান নাম্বার ডি। আর এর মধ্যে তোমরা যে সমস্ত স্পোর্টসের কারেন্টগুলো দেখছো, অর্থাৎ WPL বলো, IPL বলো, এশিয়ান কাপ বলো, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি বলো, এই সমস্ত গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে না, এমনকি তোমাদের যে 4 বছরের যেগুলো রয়েছে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, এছাড়া আমাদের যেটা অলিম্পিক গেমস একদম রিসেন্ট হয়ে গেল, তো এই সমস্ত গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো রয়েছে এগুলো অলরেডি আমরা কিন্তু ক্লাসের মাধ্যমে তোমাদের জানিয়েছি, এগুলো সেপারেট করা রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এগুলো নাম দিয়ে তোমরা সার্চ করে নিতে পারো অল ইন্ডিয়া র্যাঙ্কার, যেমন ব্রিক্সও রয়েছে তোমাদের, এছাড়া তোমাদের G20 সম্মেলন, G7 সম্মেলন, এগুলো যেগুলো রয়েছে, SCO সামিট, এগুলো সব তোমাদের করানো রয়েছে চ্যানেলে। ঠিক আছে, এছাড়া আমরা আমাদের PDFও তোমাদের জন্য সব অ্যাড করে দিয়েছি। চলো পরের প্রশ্ন আমরা দেখি, IPL 2025-এ কোন খেলোয়াড় অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে সাই সুদর্শন, তিনি কিন্তু অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন 2025-এর IPL-এ। পরের প্রশ্ন আছে, IPL 2025-এর কোন খেলোয়াড় পার্পল ক্যাপ জিতে নিয়েছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে প্রসিদ্ধ কৃষ্ণান। প্রসিদ্ধ কৃষ্ণান তিনি কিন্তু এখানে IPL 2025-এর পার্পল ক্যাপ জিতে নিয়েছেন। পরবর্তী প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইউথ গেমসের 7ম সংস্করণ কোন রাজ্যে সমাপ্ত হয়েছে? তো এটি কিন্তু সমাপ্ত হয়েছে বিহারে। খেলো ইন্ডিয়া ইউথ গেমসের কথা বলা হচ্ছে 7th এডিশন, যেটা বিহারে হয়েছে সমাপ্ত। পরের প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এর পদক তালিকায় কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? তো এখানে কিন্তু প্রথম স্থানে যেটা রয়েছে অবশ্যই মহারাষ্ট্র। অপশান নাম্বার বি, মহারাষ্ট্র কিন্তু ফার্স্ট পজিশনে রয়েছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এ। পরের প্রশ্ন, নিম্নের মধ্যে কাকে 2025 সালের সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? নোবেল পুরস্কার তোমরা জানো যে টোটাল 6টি ফিল্ডে কিন্তু দেওয়া হয়ে থাকে, এবং এখানে কিন্তু সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়েছে, লিটারেচারে পেয়েছেন 2025-এ লাজজলো ক্রাস জোনা হোরকাই,
এই যে নামটি রয়েছে অপশান নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হবে। তিনি কিন্তু সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন। আর এই নোবেল পুরস্কার কোন তারিখে দেওয়া হয়? 10ই ডিসেম্বরে কিন্তু নোবেল পুরস্কার প্রদান করা হয়। ঠিক আছে, 2024 সালের প্যারিস অলিম্পিকে কততম সংস্করণ খেলা হয়েছে? তো 2024 সালের আমরা সকলেই জানি 2024-এর ফ্রান্সের প্যারিসে কিন্তু এই সামার যে অলিম্পিক গেমস সেটা কিন্তু আয়োজিত হয়েছে। এটা কততম সংস্করণ ছিল? অবশ্যই রাইট অ্যান্সার হবে 33তম এডিশন ছিল এই বছরে 2024-এর আমাদের প্যারিসের অলিম্পিক গেমসের। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 33তম অলিম্পিক গেমস কোন শহরে আয়োজিত হয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হবে ফ্রান্সের প্যারিস শহরে। এই জন্য এটাকে আমরা প্যারিস অলিম্পিক্সও বলছি। পরের প্রশ্ন 2024-এর প্যারিস অলিম্পিক্সের মাস্কট কী ছিল? তো মাস্কটটা কোনটা ছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রিজিয়ান ক্যাপ। ফ্রিজিয়ান যে টুপি রয়েছে বা ক্যাপ রয়েছে সেটি কিন্তু মাস্কট ছিল এই প্যারিস অলিম্পিক 2024-এর। নেক্সট প্রশ্ন 2024-এর প্যারিস অলিম্পিকে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে প্রথম স্থানে কিন্তু রয়েছে এই অলিম্পিক গেমসে। এখানে রাইট অ্যান্সার কিন্তু তোমাদের আমেরিকা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আর তোমরা এখানে যদি ভালো করে লক্ষ্য করো টোটাল ইউনাইটেড স্টেটস কতগুলো মেডেল সংখ্যা জিতেছে? 126টি টোটাল মেডেল কিন্তু জিতে নিয়েছে, ফার্স্ট র্যাঙ্কে রয়েছে। এবং এক্ষেত্রে এটাও কিন্তু নজর রাখবে যে কতগুলো গোল্ড মেডেল পাচ্ছে, কারণ আমাদের যে র্যাঙ্কটা ডিসাইড হয় সেটা কিন্তু টোটাল নাম্বার অফ মেডেলের সংখ্যা দেখে নয়, বরঞ্চ গোল্ড মেডেল কোন দেশ কতগুলো পাচ্ছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু তাদের র্যাঙ্ক ডিসাইড হয়ে থাকে। তো এক্ষেত্রে আমেরিকা কিন্তু টোটাল 40টা গোল্ড মেডেল পেয়েছে এবং 44টা সিলভার মেডেল, যেখানে চীনও কিন্তু বেশ ভালো মাত্রায় কিন্তু মেডেলের সংখ্যা পেয়েছে। চীন এখানে 40টা গোল্ড মেডেল পেয়েছে, ভালো করে দেখো 40টা গোল্ড 40টা গোল্ড দুটোতেই, কিন্তু র্যাঙ্ক কিন্তু হয়ে গেল আমেরিকার বেশি। কেন? কারণ দুটো সংখ্যা যদি গোল্ডের ক্ষেত্রে সমান হয়ে যায় সেক্ষেত্রে সবাই নজর রাখবে কোনটা? সিলভার মেডেল। সেক্ষেত্রে সিলভার মেডেল যে বেশি পাবে সে র্যাঙ্কে চলে আসবে। তো এক্ষেত্রে কিন্তু টোটাল 44টা সিলভার মেডেল পেয়েছিল আমেরিকা, আর চীন পেয়েছিল কিন্তু 27টা সিলভার মেডেল। এক্ষেত্রে চীন কিন্তু সেকেন্ড পজিশনের ছিল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু র্যাঙ্কটা ডিসাইড হয়ে থাকে, অবশ্যই নজর রাখবে। আর আমাদের ভারত কতগুলো মেডেল পেয়েছে? 6টি কিন্তু আমাদের ভারত মেডেল পেয়েছে, একটা আমাদের সিলভার মেডেল পেয়েছে, বাকি কটা ব্রোঞ্জ। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন রয়েছে 2024 সালের প্যারিস অলিম্পিকে ভারতীয় দলের মশাল বাহকের নাম কি? তো এখানে কিন্তু আমাদের যে টর্চ বিয়ারার ছিল তো তার নামটা কি হয়ে যাবে? এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই অপশান অনুসারে অভিনব বিন্দ্রা, অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। তিনি কিন্তু টর্চ বিয়ারার বা মশাল বাহক ছিল এই অলিম্পিকে 2024-এ। আর অভিনব বিন্দ্রা তিনি কিন্তু শুটিংয়ের সাথে সম্পর্কিত, এটাও মাথায় রাখবে। পরের প্রশ্ন 2024-এর প্যারিস অলিম্পিকে ভারত মোট কতগুলি পদক জিতে নিয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ভারত টোটাল 6টি পদক কিন্তু জিতেছে এই প্যারিস অলিম্পিকে। পরের প্রশ্ন আছে 2024-এর প্যারিস প্যারালিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভাগ্যশ্রী যাদবের সাথে কাকে ভারতীয় পতাকা বাহক হিসাবে নির্বাচিত করা হয়েছিল? তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ভাগ্যশ্রী যাদবের সাথে সুমিত আন্টিল, অপশান নাম্বার সি, তাকে কিন্তু ভারতীয় পতাকা বাহক হিসাবে কিন্তু নির্বাচিত করা হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু প্যারিসের প্যারালিম্পিকের কথা বলা হচ্ছে উদ্বোধনীর ক্ষেত্রে। পরের প্রশ্ন 2024-এর প্যারিস প্যারালিম্পিকে ভারতীয় দলের সেফ ডি মিশন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে সত্যপ্রকাশ সাংওয়ান, অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন সম্প্রতি 38তম জাতীয় গেমস, এটা ন্যাশনাল গেমসের কথা বলা হচ্ছে, কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু ন্যাশনাল গেমস 38তম ন্যাশনাল গেমসের উদ্বোধন করা হয়েছে। পরের প্রশ্ন 38তম জাতীয় গেমসের প্রথম স্থান অধিকার করেছে কে? অবশ্যই এখানে কিন্তু একটা টিম রয়েছে সার্ভিসেস, তারা কিন্তু জয়লাভ করেছে 38তম জাতীয় গেমসের প্রথম স্থান। পরের প্রশ্ন আছে জাতীয় জল পুরস্কার 2024-এর আওতায় কোন রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে? তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র রাজ্যকে কিন্তু এখানে ফার্স্ট পজিশনে রাখা রয়েছে শ্রেষ্ঠ রাজ্য জাতীয় জল পুরস্কারে। প্রতিটা প্রশ্ন কিন্তু তোমাদের যদি মনে হয় যে আমাদের টাইমটা একটু বেশি লেগে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে স্পিডটা, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নেবে, সেই অপশান ইউটিউব কিন্তু দিয়ে থাকে। পরের প্রশ্ন ফ্রেশ উপন্যাসের জন্য কাকে 2025 সালের বুকার পুরস্কারে সম্মানিত করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ডেভিড সাজেলে।
ডেভিড সাজলেকে ফ্লেশ উপন্যাসের জন্য 2025-এর বুকার পুরস্কারে সম্মানিত করা হয়েছে। আর বুকার পুরস্কার এটা কিন্তু সাহিত্যে দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন, নিম্নের কাকে 66তম রামান ম্যাগসেসে পুরস্কারে সম্মানিত করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, দীপক তনেজা। তাকেই কিন্তু দেওয়া হয়েছে 66তম রামান ম্যাগসেসে পুরস্কার। প্রতিটা কিন্তু দেখে রাখবে এক্সামের জন্য, প্রতিটা প্রশ্ন আজকের ইম্পর্ট্যান্ট। নেক্সট আছে, নিম্নের কাকে 2025 সালের এবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে মাসাকি কাসিওয়ারা। তাকে 2025 সালের জন্য এবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে। আর এটা গণিতের নোবেল পুরস্কার বলা হয় এবেল পুরস্কারকে, কারণ এটা কিন্তু গণিতেই কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার কোন ভারতীয়কে প্রদান করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে বানু মুস্তাককে কিন্তু এটি প্রদান করা হয়েছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। এছাড়া আমরা কিন্তু এখানে অনেক প্রশ্নই কিন্তু জানি যে ইম্পর্ট্যান্ট রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, কোনটা ছাড়বো বা কোনটা পড়বো সেটা আমরা জানি না। তার জন্য তোমাদের সবই পড়তে হবে। অবশ্যই তোমরা আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ রয়েছে সেটা কিন্তু অবশ্যই নিতে পারো। আর কারোর যদি মনে হয় লাস্ট টাইম রিভিশনের জন্য কোনটা করবো, তাহলে এই ভিডিওটা তোমাদের সকলের জন্য, কারণ এখানকার একটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্টের বাইরে নয়, কারণ এখানকার প্রতিটা প্রশ্ন কিন্তু এক্সামে আসতে পারে। চলো পরের প্রশ্ন। 2025 সালে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার নিম্নোক্তদের মধ্যে কাকে দেওয়া হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে কুমার মঙ্গলম বিড়লা। অপশান নাম্বার ডি, তাকে দেওয়া হয়েছে 2025-এর লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার। পরের প্রশ্ন, সম্প্রতি কাকে হিন্দির জন্য 2025 সালের জাতীয় যুব সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত করা হয়েছে? তো যুব সাহিত্য পুরস্কারে সম্মানিত করা হয়েছে পার্বতী তির্কিকে। অপশান নম্বর বি সঠিক অ্যান্সার। আর এই প্রশ্নটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, সবই ইম্পর্টেন্ট প্রশ্নে, ঠিক আছে। 10 লক্ষের বেশি জনসংখ্যা বিভাগে স্বচ্ছ বায়ু সমীক্ষা পুরস্কার 2025-এ প্রথম স্থান কে পেয়েছে? তো আমরা জানি যে প্রথম থেকেই কিন্তু মধ্যপ্রদেশের যে শহর রয়েছে ইন্দোর, সে কিন্তু স্বচ্ছতার দিক থেকে কিন্তু ফার্স্ট পজিশনে প্রথম থেকেই হয়ে আসছে। ঠিক আছে, তো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, নিম্নোক্তদের মধ্যে কাকে 2025 সালের জন্য সুভাষচন্দ্র বসু দুর্যোগ ব্যবস্থাপনা পুরস্কার দেওয়া হয়েছে, প্রদান করা হয়েছে? কাকে দেওয়া হয়েছে? অবশ্যই অপশান নাম্বার এ যেটা রয়েছে ভারতীয় জাতীয় মহাসাগর তত্ত্ব পরিষেবা কেন্দ্র INCOIS, তিনি কিন্তু এটি জিতে নিচ্ছেন, মানে এটা একটা সংস্থা। পরবর্তী প্রশ্ন, 2025 সালের অস্কার অ্যাওয়ার্ডে কততম সংস্করণ আয়োজিত হয়েছে? অর্থাৎ 2025 সালে কততম সংস্করণ দেওয়া হয়েছে, যেটা দেওয়া হয়েছে অস্কার অ্যাওয়ার্ড? তো রাইট অ্যান্সার হয়ে যাবে 97তম অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 2025-এ। এবার আমাদের এখান থেকে দেখতে হবে 2025-এর অস্কার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে নিম্নের মধ্যে কাকে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যানোরা যে ফিল্ম রয়েছে তাকেই কিন্তু শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে 2025-এ অস্কার। ঠিক আছে, পরের প্রশ্ন, নিম্নের মধ্যে 2025 সালের অস্কার অ্যাওয়ার্ডে বেস্ট লিড অ্যাক্টর পুরস্কার জিতে নিয়েছেন কে? কে সেই ব্যক্তি? রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাড্রিয়ান ব্রোডি। অপশান নাম্বার এ। আর এগুলো কিন্তু এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো 100% পরীক্ষায় কিন্তু অলরেডি চলে এসেছে এবং আগামী দিনেও চলে আসবে। পরের প্রশ্ন, 2025 সালের অস্কার অ্যাওয়ার্ডে বেস্ট লিড অ্যাক্ট্রেস, আমরা অ্যাক্টর দেখেছি, এবার অ্যাক্ট্রেসের পুরস্কারটিও দেখে নেব, যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মিকি মেডিসন আমাদের সঠিক অ্যান্সার, অপশান নাম্বার সি। পরের প্রশ্ন, এই অস্কার অ্যাওয়ার্ড 2025-এ আমরা দেখব বেস্ট ডাইরেক্টরের পুরস্কার জিতে নিচ্ছেন কে? তো অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে সিন বেকার। অপশান নাম্বার বি সিন বেকার, তিনি বেস্ট ডাইরেক্টর পুরস্কার জিতে নিচ্ছেন এই অস্কার পুরস্কার 2025-এ। পরের প্রশ্ন, মারিয়া করিনা মাচাদো কোন দেশের নাগরিক যিনি 2025 সালের নোবেল শান্তি পুরস্কার জিতে নিয়েছেন? তো নোবেলের শান্তি পুরস্কার জিতে নিচ্ছেন মারিয়া করিনা মাচাদো, যিনি ভেনেজুয়েলার একজন বাসিন্দা বা একজন নাগরিক। আর তোমরা সকলে যারা যারা ক্লাস দেখছো তোমরা অবশ্যই বলবে নোবেল শান্তি অর্থাৎ শান্তিতে নোবেল পুরস্কার এটা কে প্রদান করে? ঠিক আছে, কে প্রদান করে? আর যে দেশের প্রদান করে সেই দেশের একটা সংস্থা রয়েছে, সেই সংস্থারও নাম কিন্তু তোমরা কমেন্ট সেকশানে বলে দেবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 2025 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কোনটি বেস্ট ফিচার ফিল্ম পুরস্কার পেয়েছে?
তো বেস্ট ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে কোনটা? ভারতের জাতীয় চলচ্চিত্রে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে 12 ফেল, সব থেকে ফেমাস। তো অবশ্যই যারা যারা দেখোনি দেখে নেবে 12 ফেল, তোমরা এখান থেকে একটা মোটিভেশনও পাবে। পরের প্রশ্ন, 2025 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার শাহরুখ খানের সাথে আর কাকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার দেওয়া হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে বিক্রান্ত ম্যাসি। বিক্রান্ত ম্যাসিকে কিন্তু শাহরুখ খানের সাথে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে 2025-এ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। প্রতিটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার আমরা দেখব 2025 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার কাকে দেওয়া হচ্ছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে রানী মুখার্জি, অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে। আজকের ক্লাসটি কিন্তু যারা যারা শেষ পর্যন্ত দেখবে না, অবশ্যই অনেক কন্টেন্ট কিন্তু মিস করে যাবে, কারণ এগুলোই পরীক্ষায় আসবে। 2025 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন কে? রাইট অ্যান্সার হয়ে যাবে সুদীপ্ত সেন, অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন আছে, এবার আমরা দেখলাম যে অস্কার দেখলাম, এছাড়া আমরা দেখলাম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার আমরা দেখে নেব 2025 সালের IIFA পুরস্কার, যেটা কিন্তু চলচ্চিত্র জগতেরই একটি শ্রেষ্ঠতম পুরস্কার, যেটা কে জিতে নিয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে লাপাতা লেডিস, অপশান নাম্বার এ। IIFA পুরস্কার কিন্তু জিতে নিচ্ছেন 2025-এর। আর এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের রেলওয়ে এনটিপিসির মেন্স লেভেলে কিন্তু তোমরা দেখতে পাবে। পরের প্রশ্ন, 2025 সালের IIFA পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতে নিচ্ছেন কে? তো শ্রেষ্ঠ পুরস্কার অভিনেতার ক্ষেত্রে জিতে নিচ্ছেন কার্তিক আরিয়ান, অপশান নাম্বার টি। পরের প্রশ্ন, এবার আমরা দেখব এই পুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারটা কে জিতেছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি নিতাংশী গোয়েল। নিতাংশী গোয়েল IIFA পুরস্কার অভিনেত্রী পুরস্কারটি জিতে নিচ্ছেন শ্রেষ্ঠ। পরের প্রশ্ন, 2025 সালের IIFA পুরস্কারের শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার কে জিতছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি কিরণ রাও। কিরণ রাও শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতছেন। পরবর্তী প্রশ্ন আছে, 2025 সালের সুভাষচন্দ্র বসু দুর্যোগ ব্যবস্থাপনা পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের মিশেল ব্যাচলেট, অপশান নাম্বার বি। পরবর্তী প্রশ্ন, হিন্দি ভাষা সাহিত্যে একাডেমি শিশু সাহিত্য পুরস্কার কে জিতে নিয়েছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে সুশীল শুক্লা, অপশান নাম্বার এ সুশীল শুক্লা, তিনি হিন্দি ভাষায় সাহিত্য একাডেমি শিশু সাহিত্য পুরস্কার জিতে নিয়েছেন। নেক্সট, কাকে 34তম সরস্বতী সম্মান প্রদান করা হয়েছে? তো 34তম সরস্বতী সম্মান প্রদান করা হয়েছে সাধু ভদ্রেশ দাস, অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। নেক্সট আছে, পঞ্চম জাতীয় জল পুরস্কার 2023-এর অধীনে কাকে প্রথম স্থান দেওয়া হয়েছিল? তো পঞ্চম যে 5th এডিশন যেটা বলা হচ্ছে জাতীয় জল পুরস্কার 2023, যে রাজ্যকে প্রথম স্থান দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওড়িশা। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সম্প্রতি, এটা আমাদের স্কিম থেকে রয়েছে, ঠিক আছে, গভর্নমেন্ট স্কিম। বিভিন্ন সম্প্রতি আমাদের PM ই-ড্রাইভ যে প্রকল্প রয়েছে, এটা কোন বছর পর্যন্ত এটা বাড়ানো হয়েছে? তো এটা সরকারের তরফ থেকে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 2028 সাল পর্যন্ত PM ই-ড্রাইভ প্রকল্প, ঠিক আছে। ইম্পর্ট্যান্ট রয়েছে যেহেতু এটা ইনক্রিজ করা হয়েছে তার ডেডলাইন, ঠিক আছে। পরের প্রশ্ন, কৃষি ক্ষেত্রে উন্নতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা চালু করেছেন? অবশ্যই ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে, এটি কিন্তু নয়াদিল্লিতে এটি চালু করা হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে PM সেতু যোজনা চালু করেছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে PM সেতু যোজনা, যেটা বিহারে কিন্তু চালু করেছেন। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা শুরু করা হয়েছে? তো কন্যা আত্মনির্ভর যে যোজনা, যেটা ত্রিপুরা রাজ্য সরকার কিন্তু এটি শুরু করেছেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রাজ্যে রাজীব গান্ধী বন সংরক্ষণ যোজনা চালু করা হয়েছে? অবশ্যই বনকে সংরক্ষণ করা হবে, অর্থাৎ হিমাচল প্রদেশ, রাইট অ্যান্সার। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোন রাজ্যে বিদ্যা শক্তি যোজনা শুরু করা হয়েছে? বিদ্যা শক্তি যোজনা, যেটা সম্প্রতি অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার এটি কিন্তু শুরু করেছেন। নেক্সট প্রশ্ন আছে, ওশিয়ান স্কাই 2025 নামক একটি বিমান সামরিক যে মহড়া রয়েছে সেটা কোন দেশে আয়োজিত হচ্ছে? তো এটা কিন্তু একটা সামরিক মহড়া, যেটা এয়ারফোর্সের মধ্যে হচ্ছে, এবং এক্ষেত্রে কিন্তু এটা আয়োজন করা হচ্ছে কোন দেশে বলা হয়েছে? তো স্পেনে কিন্তু এটি
সম্প্রতি কিন্তু তোমাদের এটা চালু হয়েছে ওশিয়ান স্কাই 2025 নামক একটি আমাদের বিমান মহড়া। আর এটা কিন্তু তোমাদের যে যুদ্ধ অভ্যাসগুলো রয়েছে না সেখানকার টপিক। তো আমরা দেখে নেব ভারত এবং কোন দেশের মধ্যে কোঙ্কন 25 নামক সামরিক মহড়া শুরু হয়েছে। তো ভারতের সাথে ব্রিটেনের কিন্তু কোঙ্কন 25-এর যে সামরিক মহড়া এটি শুরু হয়েছে। পরবর্তী রয়েছে ভারত এবং কোন দেশের মধ্যে মৈত্রী মহড়া, যেটা 14তম যে এডিশন রয়েছে, আমাদের সংস্করণ রয়েছে, যেটা আয়োজিত হবে। তো ভারতের সাথে মৈত্রী মহড়া আয়োজিত হবে কোন দেশের? থাইল্যান্ডের সাথে ভারতের মৈত্রী মহড়া 14তম সংস্করণ। পরবর্তী আছে প্রশ্ন, ব্রাইট স্টার নামক সামরিক মহড়া এটা কোন দেশে আয়োজিত হবে? তো ব্রাইট স্টার এটি একটি সামরিক মহড়া যেটা মিশরে কিন্তু আয়োজিত হতে চলেছে। পরের প্রশ্ন, ভারত এবং কোন দেশের মধ্যে টাইগার ক্ল কিন্তু বলা হচ্ছে এটা, ঠিক আছে, টাইগার ট্রাম্প নয়। তো টাইগার ক্ল যেটা সামরিক মহড়া এটি পরিচালিত হচ্ছে আমেরিকার সাথে ভারতের। আর টাইগার ট্রাম্প এটাও কিন্তু আমেরিকার সাথে ভারতেরই, ঠিক আছে। তো টাইগার নাম দেখলেই বুঝে যাবে মোটামুটি ভারতের সাথে। আচ্ছা, পরের প্রশ্ন, ভারত এবং কোন দেশের মধ্যে ডাস্ট লিক যে সামরিক মহড়া যেটা 6তম এডিশন এটি আয়োজিত হচ্ছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটি কিন্তু উজবেকিস্তান স্থানে, ভারতের কিন্তু এটি হচ্ছে ডাস্ট লিক, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারত এবং কোন দেশের মধ্যে এক্সারসাইজ টাইগার ট্রাম্প এটি হচ্ছে? তো এটা 4র্থ সংস্করণ কিন্তু শুরু হয়েছে যেটা ভারতের সাথে আমেরিকার হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি কার মাধ্যমে গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন স্কিম শুরু করা হয়েছে? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে এটি শুরু করেছেন কে? প্রহ্লাদ যোশী, অপশান নাম্বার সি। অবশ্যই তোমরা সকলে একটা করে সকলে লাইক করে দেবে এবং সকলে কিন্তু ভিডিওর কমেন্ট সেকশানে একটু ডান দিকে সুইপ করলে তোমরা দেখতে পাবে হাইপ বটন, সকলে একটা করে কিন্তু হাইপ করে দেবে। সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নাও, কারণ এই ধরনের কন্টেন্ট তোমরা কোথাও পাবে না, সত্যি বলছি ভাই, কোথাও কিন্তু পাবে না এই ধরনের কন্টেন্ট। এবং আমরা যে হারে তোমাদেরকে কন্টেন্ট ফ্রিতে প্রোভাইড করছি তেমনটাই কিন্তু আমরা করতে থাকবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা তার জন্য সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকলে যুক্ত হবে। সেখানে গুরুত্বপূর্ণ, যেমন ধরো তোমাদের যে কোনো একটা নোটিফিকেশান প্রকাশিত হলো, পরীক্ষার ফর্ম ফিল আপ রিলেটেড, অ্যাডমিট কার্ড রিলেটেড, বা কোনো নতুন কোনো ভ্যাকেন্সি রিলেটেড হোক, মানে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যেটা গুরুত্বপূর্ণ তোমার এক্সামের জন্য, তোমার সিলেকশনের জন্য, সেই সমস্ত আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডাইরেক্ট কিন্তু প্রোভাইড করে থাকি, তাও আবার সবার ফার্স্টে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকবে। লিঙ্ক সমস্ত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? পরিযায়ী শ্রমিকদের প্রত্যাবর্তনের জন্য শ্রমশ্রী প্রকল্প শুরু করা হয়েছে। এটা কে করেছেন? এটা তো প্রায় সকলের জানা উচিত, আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এটি শুরু করেছেন, শ্রমশ্রী প্রকল্প। পরের প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2025 আয়োজিত হয়েছে কোথায়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের রাজস্থান শহরে কিন্তু এটি আয়োজিত হয়েছিল, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস। পরের প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস যেটা রাজস্থানে আয়োজিত হয়েছে 5ম এডিশন কিন্তু এটা, এর শিরোপা জিতে নিয়েছেন কে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে চণ্ডীগড় ইউনিভার্সিটি, অপশান নাম্বার সি। চণ্ডীগড় ইউনিভার্সিটি 5ম সংস্করণে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস জয়লাভ করেছে, যেটা রাজস্থানে আয়োজিত হয়েছে। পরের প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2025-এর যে খেলাটি, কোন খেলাটি প্রদর্শনী খেলা হিসাবে বেছে নেওয়া হয়েছে? তো প্রদর্শনীর জন্য বেছে নেওয়া হয়েছিল কোনটা? অবশ্যই খো যে খেলা রয়েছে সেটা। তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে খো খেলায় কতজন প্লেয়ারের সংখ্যা থাকে প্রতিটি টিমে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, ভারত এবং মালদ্বীপের দ্বিপাক্ষিক মহড়া যার নাম হয়ে যাবে কি একুভরেইন, এর 14তম সংস্করণ কোন রাজ্যে শুরু হবে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ভারত এবং মালদ্বীপের মধ্যে যেটা হতে যাচ্ছে 14তম সংস্করণ, এটা কেরালায় শুরু হবে। পরের প্রশ্ন, ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া সূর্য কিরণের কত নম্বর এডিশন? অবশ্যই 19 নম্বর এডিশন, যেটা পিথোরাগড় ডিস্ট্রিক্টে শুরু হয়েছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটা ভারতের সাথে নেপালের হচ্ছে সূর্য কিরণ, ঠিক আছে, মনে রাখবে। চলো পরের প্রশ্ন, পরবর্তী প্রশ্ন রয়েছে কি অস্ত্রাহীন হবে এটা তোমাদের মোটামুটি, ঠিক আছে। তো অস্ত্রাহীন যেটা রয়েছে 2025 নামক একটি সামরিক মহড়া, এটা ভারত এবং কোন দেশের মধ্যে পরিচালিত হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের সাথে অস্ট্রেলিয়ার কিন্তু অস্ত্রাহীন নামক একটি সামরিক মহড়া, যেটা কিন্তু সম্প্রতি পরিচালিত হয়েছে।
পরের প্রশ্ন, ভারত এবং কোন দেশের মধ্যে ষষ্ঠতম উইনওয়েক্স যে সামরিক মহড়া, যেটা হ্যানয়, ভিয়েতনামের হ্যানয় যে শহর রয়েছে না, তো সেখানে হয়েছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? ভিয়েতনাম। তো ভিয়েতনামের হ্যানয় শহরেই হয়েছে, মানে ভিয়েতনামেই হয়েছে কোনটা? উইনওয়েক্স। নাম শুনেই বুঝতে পারবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। ভারত এবং কোন দেশের মধ্যে মিত্র শক্তি 11তম সংস্করণ আয়োজিত হয়েছে? তো মিত্র শক্তি অর্থাৎ ভারত এবং শ্রীলঙ্কা দুজনাই মিত্র। তো অবশ্যই কিন্তু এখানে আমাদের শ্রীলঙ্কা রাইট অ্যান্সার হয়ে যাবে মিত্র শক্তি। তো এই মিত্রতার সাথে সাথেই আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। অবশ্যই তোমাদের কেমন লাগলো আজকের ক্লাসটি বলতে ভুলবে না, লাইক করতে বা শেয়ার করতে তো ভুলবেই না, আশা করি সকলে করে নিয়েছো। সাবস্ক্রাইব আশা করি সকলে করে রাখবে। তো এতক্ষণ যদি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখে থাকো শেষ পর্যন্ত, আর যারা দেখেছে তারাই কিন্তু মোটামুটি ভালো স্কোর করতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্সে, কারণ আজকে বেস্ট কোশ্চেন আলোচনা করা হয়েছে 2025-এ। এবং পরবর্তী আমাদের ক্লাস থাকবে অ্যাপয়েন্টমেন্ট 2025-এর যে কটা হয়েছে একদম টোটাল লেটেস্ট 2026 অনুসারে, একদম যেদিনকে ক্লাস হবে সেই দিন অনুসারে তোমাদের যে সমস্ত আপডেট রয়েছে অ্যাপয়েন্টমেন্টের, সব কিন্তু একটা ক্লাস চলে আসবে খুব শীঘ্র, ঠিক আছে? আর তোমরা যদি এই ক্লাসটা দেখে থাকো অবশ্যই এই প্রশ্নের উত্তরটি কমেন্ট সেকশানে করতে বলবে না। আর এই প্রশ্নটা অলরেডি পরীক্ষায় চলে এসেছে, একবার নয় অনেকবার এসেছে, এবং আগামীতেও কিন্তু এই প্রশ্নটা তোমাদের কোনো না কোনো শিফটে কারোর না কারোর কিন্তু চলে আসবে। আইপিএলে শত রান করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান কে হয়েছেন? ঠিক আছে, অবশ্যই অ্যান্সারটা কমেন্ট সেকশানে চাই। এছাড়া তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে একটু কমেন্ট করে দেবে তোমাদের যদি এসএসসি জিডি কনস্টেবল বা এসএসসি এমটিএস, এছাড়া আমাদের সামনেই রেলওয়ে এনটিপিসির এক্সামও হতে যাচ্ছে, ঠিক আছে, সেকশন কন্ট্রোলারও পোস্ট রয়েছে, সেখানেও কিন্তু সেকশন কন্ট্রোলে তোমাদের জিকে সেকশন নেই, ঠিক আছে। তো অন্যান্য যে সমস্ত রেলওয়ে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য যদি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি ক্লাস তোমাদের যদি প্রয়োজন হয় তো কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেবে। তাহলে আমাদের কিন্তু, আমরা এমনিও তোমাদের প্রতি মাসের গুরুত্বপূর্ণ তথ্য প্রোভাইড করে থাকি, প্রতি মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তাছাড়াও তোমাদের এই সমস্ত এক্সামকে টার্গেট করে কিছু গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন কিন্তু আলোচনা করতেই পারি, তাই না? তো অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট সেকশানে একটু জানিয়ে দেবে। আর যে সমস্ত তোমাদের পিডিএফের যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে, এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যে কেউ মানে একদম যুক্ত হতে ভুলবে না, কারণ এখানে গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট কিন্তু তোমরা সবার আগে কিন্তু পেয়ে যাবে, এখানে সকলে যুক্ত থাকবে। এবং এই সমস্ত পিডিএফ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো 7ই জানুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু অফার প্রাইস কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তোমাদের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স এটা কিন্তু কেউ মিস করবে না, বেস্ট কন্টেন্ট কিন্তু আমরা প্রোভাইড করছি, তো আবার 199 টাকার মধ্যে এখনকার প্রাইস অনুসারে অফার প্রাইসে নিউ ইয়ারের জন্য। এছাড়া স্ট্যাটিক জিকে এবং কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, এই দুটো কিন্তু কেউ মিস করবে না, একদম অল্প দামে কিন্তু দেওয়া রয়েছে। এবং অন্যান্য যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার পেপার রয়েছে, যার যেটা প্রয়োজন রয়েছে সেটা কিন্তু তোমরা নিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। 7ই জানুয়ারি পর্যন্ত এই সমস্ত অফার যেগুলো রয়েছে সেগুলো ভ্যালিডিটি রয়েছে। তো চলো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। এছাড়া আমরা কিন্তু WBSSC জন্য ফ্রি ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে করাচ্ছি, অবশ্যই সেগুলো তোমরা যদি ফলো করো ম্যাক্সিমাম কিন্তু মার্কস কিন্তু তোমরা কিন্তু করতে পারবে। 20 নম্বরের যে জিকে সেকশন রয়েছে সেখানে গ্রুপ সি গ্রুপটির জন্য স্পেশাল ক্লাস অলরেডি চ্যানেলে চলছে, আগামী দিন তোমাদের পরবর্তী ক্লাস আসতে চলেছে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ধন্যবাদ।